অকাদে নামো এই উত্তরে যাবেন? হ্যাঁ যাবো, উঠেন। মোনা, আমার প্রাক্তন স্ত্রী বাচ্চাকে কোলে নিয়ে রিক্সা চালাচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? জি, কি জিজ্ঞেস করবেন করেন। না মানে বলতে চাচ্ছিলাম যে আপনি একটা মেয়ে মানুষ, আবার আপনার কোলে একটা দুধের বাচ্চা, এতটুকু একটা বাচ্চাকে নিয়ে আপনি রিক্সা চালাচ্ছেন কেন? স্যার এসব কথা আপনি শুনে কি করবেন বলেন? আসলে একটা মেয়ে মানুষ কোলে বাচ্চা নিয়ে রিক্সা চালায়, অবশ্যই তো তার পিছনে কোনো কারণ আছে। কারণ ছাড়া তো কখনো এভাবে কোলের একটা বাচ্চাকে নিয়ে একটা মেয়ে চাইবে না ঘর থেকে বের হতে। আর সেখানে আমি আমার কোলের বাচ্চাকে নিয়ে রিক্সা চালাচ্ছি। এসব কথা শুনে কোনো লাভ নেই। আপনি উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি। ব্যাপারটা আমার কাছে অড লাগছে, দ্যাটস ওয়াই আমি আপনাকে প্রশ্নটা করেছি। আপনি কিন্তু আমাকে বলতে পারেন। কি যে বলবো স্যার আপনাকে? আমার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন না, ও হয়তো ভাগ্যটা ভালো নিয়ে এই দুনিয়াতে আসে নাই। তাই তো ওর মা এখন ওকে নিয়ে রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতেছে। আমার স্বামী একজন পুলিশ অফিসার, আর আপনিও তো একজন পুলিশ। আপনিও তো এটা খুব ভালো করে জানেন যে যারা ডিফেন্সে কাজ করে তাদের কাছে সবার আগে দেশ, তারপরে সবকিছু। আর আমার স্বামী তার ব্যতিক্রম ছিল না। আমার স্বামীর কাছে তার দেশ সবার আগে। আমার স্বামীর ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে একদিন বলা হয় যে ওদের নাকি একটা মিশনে যেতে হবে, ওদের ফুল টিমকে। সেই টিমের মধ্যে আমার স্বামীর নামও পড়ে। কি আর করার, হাজার যত যা কিছু হোক না কেন ওকে সেই মিশনে যেতেই হবে। আসলে তখন আমার ডেলিভারির সময় একদম লাস্ট স্টেজ ছিল। আমার স্বামী যাওয়ার এক সপ্তাহের মাথায় আমার মেয়ে দুনিয়ার আলো দেখে। কিন্তু ভাগ্যটা আসলে তখনই ঘুরে যায় স্যার। হঠাৎ করে খবর আসে যে আমার স্বামী মানে যে টিমটা যে মিশনে গেছিল, যে গাড়িতে করে গেছিল, সেই গাড়িটা নাকি পাহাড়ে যাওয়ার সময় পাহাড় থেকে খাদে পড়ে যায়। আর ওই গাড়িতে যারাই ছিল সবাই নাকি মারা গেছে। কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি যখন এ কথা শুনছি আমি একদমই বিশ্বাস করি নাই যে আমার স্বামী মারা গেছে। কারণ আমি তো জানি আমার স্বামী আমাকে কথা দিয়ে গেছিল ও যত জলদি পারে ও চলে আসবে। কিন্তু আমার কথা আমার পরিবারের লোকজন কেউ শোনে না। আমার ভাসুরকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আপনি একটু ভালো করে খোঁজ নেন, কিন্তু আমার কথা শুনে নাই। আর তার থেকেও বড় বিষয় কি জানেন? আমার এই মেয়ে, আমার শ্বশুরবাড়ির লোকজনরা চাইছিল যেন আমার ছেলে হয়, কিন্তু যখন আমার মেয়েকে দেখলো তখন তাদের তাদের ব্যবহার পুরোটাই চেঞ্জ হয়ে গেল আমার প্রতি। এমনকি আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার ননদ সবাই একটা কথাই বলছে যে আমার স্বামী নাকি মারা গেছে শুধুমাত্র আমার এই মেয়েটার জন্য। আমার এই মেয়েটা নাকি অলক্ষী। আমার মেয়েটা দুনিয়া আসতে না আসতে তার বাবাকে নাকি খেয়ে ফেলছে। বিশ্বাস করেন, আমার মেয়ে কোনো অলক্ষী না, এটা আমি কাউরে বুঝাতে পারি না। আমি আমি অনেক চেষ্টা করছি জানেন, আমি আমার স্বামীর খোঁজ করার, কিন্তু আমি কোনোভাবেই আমি আমার স্বামীর খোঁজ পাইনি। বাবা কি করে আমাকে তো সে ভাবতে চাইতেই দেয় না। আমার শাশুড়ি, আমার ভাসুর, ননদ আমার কাছ থেকে আমার ফোন সবকিছু নিয়ে গেছে যাতে করে আমি কোনো কন্ট্যাক্ট না করতে পারি। এরপরে তো আমার উপর আরো অত্যাচার শুরু হয়েছে। আমার এই দুধের বাচ্চা মেয়েকে নিয়ে জানেন আমাকে দিনের পর দিন না খাওয়ায় রাখছে, আমাকে ঠিক মতো খাইতে দিত না। আমাকে আমাকে রান্না করে এক কোণায় ফেলে রাখতো যাতে করে যাতে করে আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে আসি। কিন্তু আমি না আসতে চাইনি, কারণ আমি জানি আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামী ঠিকই ফিরে আসবে, কারণ আমি আমার স্বামীর লাশ দেখি নাই। কিন্তু ওরা আমার উপর এতটাই অত্যাচার শুরু করলো। তারপরে যখন একদিন আমি একটু প্রতিবাদ করা শুরু করলাম তখন আমার মেয়েকে সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে।
আর এরপরে আমি এইভাবে অটো চালিয়ে দিছি। একটা ভাইয়া আমার এই অটোটা কিনে দিচ্ছে। ওই ভাইয়াটা যদি আমাকে অটোটা কিনে না দিত, হয়তো আমার মেয়েটাকে নিয়ে আমি হয়তো বা কোনো গাড়ির নিচে পড়ে মরে যেতাম। আপনার স্বামী আপনাকে এত ভালোবাসতো, আপনি যখন শুনলেন যে আপনার স্বামী মারা গেছে, আপনি একটা বড় বিষয়টা যাচাই করবেন না? আপনি অ্যাটলিস্ট এতটুকু দেখতে চাইতেন যে আপনার স্বামীর লাশটা কোথায়, লাশটা দেখতেন। বললাম তো স্যার, আমি আমার স্বামীর লাশ দেখি নাই। আর এর জন্যই আমি এখন পর্যন্ত বলতেছি যে আমার স্বামী বেঁচে আছে। আর বললেন না চাচার কথা, আমার ভাসুর তো আমাকে কোথাও যাইতে দেয় না। আমি তাকে অনেক অনুরোধ করছি, আমি বলছি আপনার পায়ে পড়ি, আপনি শুধু আমাকে একটু ওই জায়গাটা নিয়ে যান। আমি নিজে না হয় খুঁজবো আমার স্বামীকে, আমি জানি আমি গেলে অবশ্যই আমি আমার স্বামীকে খুঁজে পাবো, কিন্তু আমাকে যেতে দেয় না, আমাকে রুমে বন্দি করে রাখছে। আসলে আসলে ওরা চাইছিল যাতে করে আমাকে আমাকে বাসা থেকে বের করে দিতে পারে। সব থেকে বড় কারণ হচ্ছে আমার মেয়েটাকে ওরা কোনোভাবেই মেনে নেয় না। আর এর জন্যই তো এই বাচ্চাদের নিয়ে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটাবার চিন্তা করলো না এই দুধের বাচ্চাটা কিভাবে থাকবে। আর আমার তো এই শহরে কেউ নাই, আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, কি খাওয়াবো ওকে? আমি আমি বিশ্বাস করতে পারি না মানুষ এতটা জঘন্য কিভাবে হয়। ও তো তাদেরই রক্ত, তাই না? একটু মায়া লাগে না ওদের। কিন্তু কিন্তু স্যার জানেন, আমি প্রত্যেক মুহূর্তে আল্লাহর কাছে শুধু একটা দোয়াই করি, আল্লাহ শুধুমাত্র তুমি আমার এই মেয়েটার জন্য হইলো ওর বাবাকে আমার কাছে আবার ফিরায় নিয়ে আসো। একদম ঠিক বলছো মোনা, তোমার স্বামী আসলেই মরে নাই। তুমি তুমি ফিরে আসছো, আমি জানতাম তুমি অবশ্যই ফিরে আসবে। তুমি তুমি দেখো আমাদের মেয়েকে, তোমার মা, তোমার ভাই, তোমার বোন আমাকে আর তোমার মেয়েকে রাস্তায় ফেলে দিচ্ছে। তুমি জানো কতটা কষ্টের দিন পার করতেছি। তোমার মেয়েটারে পর্যন্ত আমি ভালো রাখতে পারি না, কিভাবে রাখবো বলো? আমার কাছে তা তো কিছু নাই। তুমি তো সবসময় বলতা যে তোমার সন্তানকে তুমি এই করবে সেই করবে, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না জানো। অনেক কষ্ট দিন পার করতেছিলাম, কিন্তু কিন্তু তুমি ফিরে আসছো, আমার আর কোনো কষ্ট নাই। বিশ্বাস করো আমার কোনো কষ্ট নেই। এতদিন আমি যা কষ্ট করছি আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। আমি না নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না মোনা। আমার স্ত্রী, আমার সন্তানের আজকে এমন হাল, আমি জানি না পর্যন্ত। তাদের সাথে এত কিছু হয়ে গেছে, তাদেরকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার দুধের বাচ্চাটা তার মায়ের কোলে, আর তার মা রিক্সা চালাচ্ছে। এত সবকিছু আমার নিজের চোখে দেখতে হচ্ছে। উল্টো আমাকে কি বলা হয়েছিল জানো? আমি যখন মিশন থেকে বাসায় আসছি, আমাকে বলা হয়েছে যে আমার বউ নাকি অন্য একটা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে ভেগে চলে গেছে, সাথে সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আমার প্রচন্ড রাগ হচ্ছিল। আমার মনে হয়েছিল যে আমি যদি কখনো তোমাকে আমার চোখের সামনে পাই, আমি কষিয়ে দুইটা থাপ্পড় মেরে তোমার কাছ থেকে একটা উত্তর চাইবো যে আমার সাথে এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারলে। কিন্তু এখন তো দেখছি পুরো ঘটনাটাই উল্টো। আমাকে তোমার সম্পর্কে মিথ্যা বলা হয়েছে, আর তোমাকে আমার সম্পর্কে মিথ্যা বলা হয়েছে শুধুমাত্র আমার আমার মেয়েটাকে অলক্ষী মেনে। আর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি এটার কারণে তারা মানতে পারে নাই হয়তো। এই জন্য এত বড় একটা নাটক সাজাইছে, এত বড় একটা গেম সাজাইছে। আমি বুঝতে পারছি। তবে যে কথায় আছে না, উপরে একজন আছে, উনি সবকিছু দেখে, সময় মতো সবকিছুর উত্তরও দিয়ে দেয়। সেটাই হয়েছে। এতদিন পরে আমি আমার স্ত্রী সন্তানকে আবার চোখের সামনে দেখছি, তাও আবার এমন একটা অবস্থায় যেটা কিনা কখনো দেখার কথা ছিল না। সবকিছুর বিচার হবে মোনা, আমি কথা দিচ্ছি, সবকিছুর বিচার হবে। চলো আমার সাথে। না না, তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাও না। ওই বাড়িতে গেলে আবার আবার আমাকে আর তোমার মেয়েকে আবার বাড়ি থেকে বের করে দিবে। ওরা না তোমার মেয়েকে একদমই সহ্য করতে পারে না, কারণ ওরা চাইছিল যাতে তোমার ছেলে সন্তান হয়।
ওরে ওরে একদম ভালো থাকতে দিবে না, যদি ওকে মেরে ফেলে আমি আমি ওই বাড়িতে আর যাবো না। মোনা, এখন আমি আছি তো। আমি না হয় ছিলাম না, সেই জন্য তোমার সাথে এত বড় অন্যায় করতে পারছে, কিন্তু এখন তোমার স্বামী তোমার সাথে আছে, তোমার মেয়ের বাবা তার সাথে আছে। কিচ্ছু হবে না, ওদের হবে। আর যেটা হবে সেটা তুমি চিন্তাও করতে পারছো না। তুমি চলো ওর সাথে, চলো। আই ব্রো, এই নে তোর বেতনে 10,000 টাকা। আর শোন, তোকে প্রত্যেক মাসে বেতন দেয়, আর এই কথাটা কিন্তু বারবার করে মনে করিয়ে দেই। তোকে যে 10,000 টাকা বেতন দেই, মানে তোর বেতন কিন্তু 15,000 টাকা, বাট তোকে দিই 10,000 টাকা। এই কথা যেন বস গুণাক্ষরও জানতে না পারে, কেমন? কিন্তু ম্যাডাম, এই মাসে যদি আমার পুরো বেতনটা দিতেন আমার উপকার হইতো। আমার মেয়ের বিয়ে। কি বললি? তোর তোর মেয়ের বিয়ে? তো আমি কি করব? তোর মেয়ের বিয়ে তুই কিভাবে কি খরচ করবি না করবি সেটা তোর ব্যাপার, বাট তুই এই 10,000 থেকে 1 টাকাও বেশি পাবি না। তোর এই 10,000 টাকা বেতন এটাই তুই পাবি। আর একটা কথা শোন বুইরা, এই কথা যদি কোনো দিন যদি মনের ভুলেও তুই বসকে জানানোর চেষ্টা করিস, তার মনে আছে তো? হ্যাঁ, কি বলেছিলাম? একেবারে চাকরি থেকে সুন্দর মতো লাথি দিয়ে বের করে দেব। আর তখন তখন না থাকবে চাকরি, না থাকবে বেতন, তখন কি করবি? তখন তোর মেয়েকে কিভাবে বিয়ে দিবি? তাই কি বলবি? হ্যাঁ, তোর বেতন কত টাকা? 15,000 টাকা। বল বল বল, নিজের মুখ থেকে বল। হ ম্যাডাম, হ, এইখানে 15,000ই আছে। এই তো, গুড, ভেরি গুড, কথাটা যেন মাথায় থাকে। কি খবর চাচা? স্যার, স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি স্যার। এই মাসে বেতন পেয়েছেন? জি স্যার। যাক ভালো, ঠিকঠাক মতো পেয়েছেন তো? হ স্যার, আমি ঠিকঠাক মতোই পাইছি স্যার। বেতন পেয়েছেন, কিন্তু মন খারাপ কেন? জি স্যার, না 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 স্যার, আমি ঠিক আছি তো স্যার, আমি ঠিক আছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মন খারাপ। বেতন কি পুরোপুরি পেয়েছেন? আমার যা স্যালারি স্যার, আমি সেইটাই স্যার আমি পাইছি। কোনো সমস্যা নাই স্যার। কত পেয়েছেন? স্যার, আমার বেতন হলো 15,000, আমি 15,000ই স্যার পাইছি। তাই না? ওই দেখি টাকাটা দেন তো। না না স্যার, কোনো সমস্যা নাই, আমি তো ফুল টাকাটাই আমি পাইছি স্যার। আমি বললাম তো টাকাটা আমার কাছে দিন, আমি আপনার টাকা নিয়ে যাব না। দিন। কি ব্যাপার, আপনি না বললেন আপনার বেতন পুরোপুরি 15,000, আপনি পুরোটাই পেয়েছেন? তাহলে এখানে 10,000 টাকা কেন? কি ব্যাপার, আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। জি জি স্যার, স্যার স্যার কি বলবো স্যার, আমি তো স্যার এই 10,000 করেই আমি পাই স্যার। 10,000 টাকা দেয় মানে? আপনি কি আপনার ম্যাডামের কাছ থেকে কোনো টাকা অ্যাডভান্স নিয়েছেন? না না স্যার, আমি আজ পর্যন্ত একটি টাকাও স্যার আমি অ্যাডভান্স নেই স্যার। অ্যাডভান্সও নেননি, তারপরেও আপনি 10,000 টাকা পাচ্ছেন? আসলে বিষয়টা কি চাচা, আমাকে খুলে বলুন তো। আহা, চুপ করে আছেন কেন? আমি তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দিন। চাচা, আপনি কোনো ভয় পাবেন না, আপনি আমাকে খুলে বলুন কি হয়েছে। স্যার, ওই ভয়টার জন্যই তো স্যার আমি মুখ বন্ধ করে রাখছি স্যার। কি বলবো স্যার, ম্যাডামই তো আমার হুমকি দিছে, বলছে যে আমি যে তোর এই 5,000 টাকা কম দিই, যদি তুই স্যারের কাছে কষ্ট হলে কিন্তু তোর চাকরি থাকবো না। আমি চাকরি হারানোর ভয়ে স্যার আপনার কাছে কিছু বলি নাই স্যার। আমি প্রতি মাসে এই 10,000 টাকা নিয়েই আমি চুপ হয়ে থাকি স্যার, শুধু চাকরি যাওয়ার ভয়ে। আপনি কোন স্যার, এই 10,000 টাকা দিয়ে আমার সংসার আমি কেমনে চালাই, আমার ফ্যামিলি আমি কেমনে চালাই? তারপরেও অনেক কষ্ট করে স্যার আমার মাস যায়, শুধু খালি ওই চাকরি যাওয়ানোর ভয়ে
আমার মুখ আমি বন্ধ রাখি স্যার, আমার মুখ আমি বন্ধ রাখি। আমার অগোচরে অফিসে এত ঘটনা ঘটে যাচ্ছে আর আমি জানতে পারছি না, তাই না? দাঁড়ান, বিষয়টা আমি দেখছি। স্যার স্যার ম্যাডাম কিছু বললেন না স্যার, আমার চাকরি থাকবো না স্যার। চাচা, এই অফিসের বস আমি, আপনার ম্যাডাম না। কি হবে না না হবে সেটা আমি দেখব। হ্যাঁ মিস মুনা, এখনই আপনি একটু অফিসের গেটের সামনে আসুন তো। হ্যাঁ, রাইট নাও। ইয়েস। স্যার আপনি আমাকে ডেকেছেন, কোনো জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, ডেকেছি। আচ্ছা মিস মুনা, অফিসের সবার বেতন কি দিয়ে দিয়েছেন? স্যালারি তো সবাইকে দিয়ে দিয়েছি। কেন স্যার? মাসুম চাচার বেতন দিয়েছেন? ও, মাসুম চাচার তার বেতনও তো আমি দিয়ে দিয়েছি। কেন, কোনো সমস্যা হয়েছে? ওকে, কত দিয়েছেন? আহ, স্যার যত বেতন আমি ততই দিয়েছি। তার বেতন তো 15,000 টাকা। 15,000 টাকায় আমি তাকে দিয়েছি। কিন্তু মাসুম চাচা তো বলছে আপনি তাকে 10,000 টাকা বেতন দিয়েছেন। স্যার এগুলো আপনি কি বলতেছেন? হ্যাঁ, তার বেতন 15,000 টাকা। আমি আমি কেন 10,000 টাকা দিতে যাব? আচ্ছা, সে যদি মিথ্যা কথা বলে তাহলে একটু আগে আপনি মাসুম চাচাকে বেতন দিয়েছেন হ্যান্ড ক্যাশ, তাহলে এখানে 10,000 টাকা এলো কোত্থেকে? স্যার আমি এখন বুঝতে পারছি স্যার, আসলে উনি না আপনার সাথে না একটু ধান্দা করতে চাইছিল, বুঝছেন? আসলে এরা দারুণ তো, এদের কথা কখনো বিশ্বাস করতে হয় না। আমি তাকে 15,000 টাকায় কিন্তু বেতন দিছি, বাট সে 5,000 টাকা রেখে আপনাকে 10,000 টাকা দেখাইছে, যাতে করে তার প্রতি একটু সিম্পেথি হয় আর আপনি তার স্যালারিটা বাড়িয়ে দেন। এর জন্য না আমি সব দারুণদের দুই চোখে দেখতে পারি না। আচ্ছা মিস মুনা, উনি যদি কম টাকাই পাবে তাহলে এতদিন আমাকে কেন জানায়নি? স্যার আমি সত্যি বলতেছি স্যার, আমি কেন টাকা নিয়ে হেরফের করব স্যার? ও হ্যাঁ স্যার, আমার এখন মনে পড়ছে স্যার। আসলে হয়েছে কি, এই যে আমাদের দারোয়ান মাসুম চাচা আমার কাছ থেকে না ওই যে 40,000 টাকা ধার নিছিল। তার নাকি কি একটা কাজ আছে না কি বলছিল, আমার মনে নেই, অনেক আগের কথা তো। তো ওই টাকায় আমি প্রত্যেক মাসে মাসে আমি কেটে রাখছি। আর স্যার এই ছোট একটা বিষয়টাকে কত বড় ইস্যু বানিয়ে আপনার সামনে আমাকে একটা ক্রিমিনাল বানিয়ে ফেললো। এটা কি কইতেছেন ম্যাডাম, এটা কি কইতেছেন? আপনি তো আমার প্রতি মাসে 10,000 টাকা দিয়ে আপনি আমার দমকায় হুমকি দিছেন যে ওই 5,000 টাকা কইরা যে আমি তোরে কম দেই কোনোদিন, কিন্তু এই কথাটা যেন বড় সাহেব না জানে। আর যদি জানে তাহলে কিন্তু তোর চাকরি থাকবো না, অফিস থেকে ঘাড় ধরে বের করে দিব। সেই ভয়েই তো ম্যাডাম আমার মুখ আমি বন্ধ রাখছি। এখন আপনি কি কইতেছেন এগুলা? ও তাই না? আচ্ছা মিস মুনা, আমি তো আপনাকে সবসময় ব্যাংকে পেমেন্ট করি, তাহলে আপনি চাচাকে টাকা ক্যাশ দিয়েছেন কেন? ব্যাংকে পেমেন্ট কেন করেননি? স্যার আসলে আমি সবাইকে ব্যাংকে ট্রান্সফার করি। আমি না তার কাছে অনেকবার বলছি যে চাচা আমাদের অফিসে সবাইকে বেতন দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে, আপনি অ্যাটলিস্ট আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বলে আমার কোনো অ্যাকাউন্ট নাই, গরিব মানুষ, কি করব, আমি তো অ্যাকাউন্ট খুলতে পারি না, কি করব স্যার? এই জন্যই ক্যাশে দিয়েই আমি প্রত্যেক মাসে তার স্যালারি। স্যার স্যার ম্যাডাম মিথ্যা কথা কইতেছেন স্যার। আমি ম্যাডামরে অনেকবার কইছি যে ম্যাডাম আমার অ্যাকাউন্ট নাম্বার আপনি নেন, কিন্তু ম্যাডাম আমারে ধমকায় চুপ করে রাখছে স্যার। আমি কিচ্ছু কইতে পারি নাই স্যার। মিস মুনা, আপনি এখনো মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, সত্যটা কি আপনি বলবেন না? স্যার নিয়ে মানে কি ইয়ে মানে করছেন? আপনি কি সত্যিটা বলবেন কি বলবেন না আমাকে বলুন। যদি আপনি সত্যিটা না বলেন এখন আমার থেকে খারাপ আর কেউ হবে না। স্যার আসলে স্যার উনি যা কিছু বলছে সব সত্যি বলছে। আমি ওনাকে বেতন প্রতি মাসে 10,000 টাকা করেই দিচ্ছি। আসলে স্যার হয়েছে কি, আমি না একটা ওই যে নতুন গাড়ি কিনেছি ইএমআই এর মাধ্যমে, আর প্রত্যেক মাসে আমাকে বিগ একটা অ্যামাউন্ট হচ্ছে আমাকে দিতে হয়। আর আমি ভেবেছি ও তো দারোয়ান, আর দারোয়ান তো কখনো কিছু বলতে পারবে না আপনাকে, তাই প্রতি মাসে যদি তার কাছ থেকে আমি 5,000 টাকা কেটে নিতে পারি তো আমার জন্য ভালো না স্যার? এই ভেবেই স্যার আমি এই কাজটা করছি। কিন্তু স্যার আমি বুঝতে পারিনি স্যার যে উনি আপনাকে সব কিছু বলে দিবে। স্যার স্যার আমি এখন আপনাকে সরি বলতেছি স্যার, আমি বুঝতে পারতেছি আমি অনেক বড় একটা ব্লান্ডার করে ফেলছি। বাট স্যার এরকম ব্লান্ডার আমি আর কখনো করবো না স্যার, আমাকে প্লিজ মাফ করে দিন। আর স্যার আমি তার সব টাকাও দিয়ে দিব স্যার। ছি! কি বলছেন? নিজের মুখে যেসব কথা বলছেন আপনি ভেবেছেন? ভাবতে লজ্জা লাগে না?
আপনি 85,000 টাকা বেতন পান, এই কোম্পানি আপনাকে 85,000 টাকা পেইড করে, আর উনি মাত্র 15,000 টাকা বেতন পায়। এরকম একজন দারোয়ানের কাছ থেকে তার বেতন খেতে আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি একজন উপরস্থ কর্মকর্তা, যেখানে আপনি চাচাকে 2-4-5,000 টাকা বকশিস দিবেন, তা না করে আপনি চাচার থেকে 5,000 টাকা কেটে খেয়ে নিচ্ছেন। ছি! আপনার মতো এমপ্লয়ি আমার অফিসে থাকলে আমার অফিসের বদনাম হবে এবং আমাকে মানুষ ছিচি করবে। আমি আপনাকে এই চাকরিতে রাখবো না। স্যার কি বলতেছেন স্যার? আপনি আমাকে ফায়ার করে দিবেন মানে? স্যার আমি তো বললাম স্যার আমি সব টাকা দিয়ে দেবো স্যার, কিন্তু স্যার আমাকে চাকরি থেকে বের করবেন না। আপনার কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা আমি আপনাকে করবো না। আমি আপনাকে তো ফায়ার করবোই, আর এমন অবস্থা করবো যেন বাংলাদেশের কোনো জায়গায় আপনি চাকরি খুঁজে না পান। আর হ্যাঁ, এখন চাচার এতদিনে যত টাকা আপনি কেটে রেখেছেন সব টাকা পেইড করবেন, তারপরে এই অফিস থেকে আপনি বের হবেন। এখন আপনি আমার চোখের সামনে থেকে সরেন। আমি যদি আপনাকে আর এক মুহূর্ত দেখি আমি সহ্য করতে পারবো না, আমি আমার জায়গায় থাকবো না, আমি খারাপ হয়ে যেতে পারি। আমি যে কি করবো আমি নিজেও জানি। প্লিজ লিভ নাও। সরি চাচা, আসলে আমি এতদিন অন্যের উপর ডিপেন্ডেবল ছিলাম, যার কারণে তদারকিগুলো করতে পারিনি। তাই আমার অগোচরে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে। আর আপনি আপনার প্রাপ্ত পাওনা টাকা থেকে আপনি বঞ্চিত হয়েছেন। এ নিন চাচা আপনার টাকা। আর বিগত দিনে আপনার যত টাকা বকেয়া পড়েছে বা কেটে রাখা হয়েছে, আপনি সব টাকা ফেরত পাবেন। আমি কথা দিচ্ছি, একটি টাকা থেকেও আপনি বঞ্চিত হবেন না। আর আমি লজ্জিত চাচা, আবারও লজ্জিত। ভালো থাকবেন, ডিউটি করুন, ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার মতো এরকম যদি সবাই হইতো স্যার, আমাদের মতো গরিবের আর কোনো চিন্তাই থাকতো না স্যার। আপনারা সিনিয়র স্যার। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, ডিউটি করেন। হ্যাঁ স্যার